বাঙালিয়ানা টিভির বর্ষপূর্তির শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদর্শন সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে বেড়েছে নৃশংস প্রক্রিয়ায় ঠান্ডা মাথার খুন। বিশেষজ্ঞরা বলছেন খুনির মানসিকতা বদলে যাওয়ার ফল। হোলি আর্টিজানের হামলা পাল্টে দিয়েছিল বাংলাদেশে অপরাধ দমনের প্রকৃতি। 1 দশক পরেও ঝুলে আছে চূড়ান্ত রায়। হাম 3 মাসেও নিয়ন্ত্রণে আসেনি। যুগপৎভাবে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আজ 1 জুলাই 2025 সালের এই দিনে যাত্রা শুরু করেছিল বাঙালিয়ানা টিভি। কোনো কালাকানুনের সামনে নিজের মেরুদণ্ড বিক্রি না করার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করা বাঙালিয়ানা টিভি এই পর্যন্ত সত্য প্রকাশে অবিচল থেকেছেই বলে আমাদের বিশ্বাস। এই 1 বছরের পথ চলায় আমাদের পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য সকল দর্শককে ভালোবাসা ও শুভেচ্ছা। সত্য প্রকাশে বাঙালিয়ানা আপনাদের কাছে দায়বদ্ধ। টাঙ্গাইলের বিশ্বাস বেদকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমা আলম নামের এক নারীকে হত্যা করেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন। এরপর প্রতিবেশীদের সঙ্গে মিশে গিয়ে গণমাধ্যমে এসে ন্যায় বিচারের দাবি জানান তিনি। এর কিছুদিন আগে সাভারের আশুলিয়ায় শিশু আলামিনকে হত্যার পর তার লাশ দেখতে যাওয়া প্রতিবেশী কিশোর কিংবা সিদ্ধিরগঞ্জে ফুল বিক্রেতা হোসাইনের মরদেহ পরিদর্শনে যাওয়া কিশোর অপরাধী চক্রের আচরণও ছিল ঠিক একই রকম। অপরাধ করার পর অত্যন্ত স্বাভাবিকভাবেই ভিড়ের অংশ হয়ে যাওয়ার এই প্রবণতা আমাদের চরম সামাজিক অবক্ষয় এবং এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সংকটের দিকে ইঙ্গিত করছে। অপরাধ বিজ্ঞানের ভাষায় অপরাধীদের এই আচরণকে সাইকোপ্যাথিক বোল্ডনেস বা মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা কৌশল বলা হয়, যেখানে অপরাধী নিজের ওপর থেকে সন্দেহ দূর করতে এবং অপরাধের তীব্রতা ও পুলিশের তৎপরতা সরাসরি পর্যবেক্ষণ করে এক ধরনের বিকৃত রোমাঞ্চ অনুভব করতে ঘটনাস্থলে ফিরে আসে। একজন মুয়াজ্জিন কিংবা অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের মধ্যে যখন এই চরম ব্যাপারটি পরিলক্ষিত হয়, তখন তা সমাজের গভীরে লুকিয়ে থাকা পচনকে স্পষ্ট করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আসিফ বলেন, অর্থের লোভ, তাৎক্ষণিক ক্ষোভ এবং নৈতিক শিক্ষার অভাব মানুষকে এতটাই নৃশংস করে তুলেছে যে তারা হত্যার পর রক্তমাখা পোশাক ধুয়ে নির্দ্বিধায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে শোকের নাটক করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব, আকাশ সংস্কৃতির আগ্রাসন এবং পারিবারিক বন্ধন শিথিল হয়ে যাওয়ার কারণে মানুষের মনে এই খুনি মানসিকতা তৈরি হচ্ছে। ঢাকার গুলশান লেকপাড়ের যে জায়গায় একসময় ছিল হোলি আর্টিজান বেকারি, সেখানে এখন বহুতল আবাসিক ভবন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই 1 দশক আগে এই জায়গাটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার কেন্দ্র হয়ে উঠেছিল। গুলশানের সেই ৭৯ নম্বর সড়ক কূটনৈতিক এলাকার নিরাপত্তা বলয়, লেকপাড়ের রেস্তোরাঁ সবকিছু মিলিয়ে 2016 সালের 1 জুলাই রাতটি বাংলাদেশকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছিল। 1 জুলাই সেই হামলার 10 বছর পূর্ণ হলো। সময়ের হিসাবে 1 দশক পেরিয়ে গেছে, কিন্তু সেই রাতের আতঙ্ক, স্বজন হারানোর আর্তনাদ, বিদেশি নাগরিকদের লক্ষ্য করে নির্মম হত্যাযজ্ঞ এবং শিক্ষিত সচ্ছল পরিবারের তরুণদের উগ্রবাদে জড়িয়ে পড়া, সব মিলিয়ে হোলি আর্টিজান এখনও বাংলাদেশের নিরাপত্তা ইতিহাসে এক গভীর ক্ষত। 2016 সালের 1 জুলাই ছিল শুক্রবার। সন্ধ্যার পর গুলশানের অভিজাত রেস্তোরাঁ হোলি আর্টিজান বেকারিতে দেশি বিদেশি অতিথিদের উপস্থিতি ছিল স্বাভাবিক। ইফতারের পর কিছুক্ষণের মধ্যেই অস্ত্র ও ধারালো অস্ত্র হাতে কয়েকজন তরুণ রেস্তোরাঁয় ঢুকে পড়ে। শুরু হয় জিম্মি সংকট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর র্যাব, সোয়াট, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। প্রথম দফায় জিম্মিদের উদ্ধারে এগিয়ে গেলে হামলাকারীদের বোমা হামলায় গুরুতর আহত হন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল করিম এবং বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান। পরে তারা মারা যান। আহত হন আরও অনেকে। পরদিন সকাল 7:40 দিকে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। সাজোয়া যান দিয়ে রেস্তোরাঁর দেয়াল ভেঙে কমান্ডোরা ভেতরে ঢোকেন। অল্প সময়ের মধ্যেই অভিযান শেষ হয়। জীবিত উদ্ধার করা হয় 13 জনকে, কিন্তু তারপরে স্পষ্ট হয় হামলার ভয়াবহতা। রেস্তোরাঁর ভেতর থেকে উদ্ধার করা হয় 20 জিম্মির লাশ। তাদের মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি। পুলিশের 2 কর্মকর্তা সহ ওই হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় 22। হামলা চলাকালেই ইরাক সিরিয়া ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS ঘটনার দায় স্বীকার করে।
আইএস এর কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ঢাকার একটি রেস্তোরাঁয় আইএস এর সদস্যরা দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করেছে। ওই রাতেই আমাক নিউজ রেস্তোরাঁর ভেতরে রক্তাক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে। ভোরের দিকে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হোলি আর্টিজান হামলার আগে প্রায় 1.5 বছরে দেশে উগ্র গোষ্ঠী সংশ্লিষ্ট অন্তত 27টি হামলা ও হত্যার ঘটনা ঘটে। এতে নিহত হন 28 জন। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ব্লগার, লেখক, প্রকাশক, শিয়া সম্প্রদায়, হিন্দু পুরোহিত, বিদেশি নাগরিক, খ্রিস্টান, খানকা পীর ইত্যাদি। এর মধ্যে আইএস 17টির দায় স্বীকার করেছিল অনলাইনের নিজস্ব প্রচার মাধ্যমে আমাক নিউজে। যদিও তখনকার সরকারের ভাষ্য ছিল হামলাগুলোর পেছনে ছিল দেশীয় উগ্রপন্থী গোষ্ঠী, বিশেষত 90 জেএমবি ও আনসার আল ইসলাম। এর মধ্যে 90 জেএমবিকে আইএস মতাদর্শী আর আনসার আল ইসলামকে আল কায়েদা মতাদর্শী মনে করা হয়। অবশ্য 90 জেএমবি নামটি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া। এই গোষ্ঠীর কেউ অবশ্য নিজেদের এই পরিচয় দেয়নি, তারা নিজেদের আইএস দাবি করত। তৎকালীন সরকার যেহেতু আইএস এর অস্তিত্ব স্বীকার না করার নীতি নিয়েছিল আর এই গোষ্ঠীর সংগঠকদের বড় অংশ জেএমবি থেকে এসেছিল, তাই পুলিশ নিউ জেএমবি বা 90 জেএমবি নাম দেয়। হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার 3 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশে এখনও এ রোগের প্রকোপ কমেনি। প্রতিদিন প্রায় 1000 শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং প্রায় প্রতিদিনই হামে মৃত্যুর ঘটনাও ঘটছে। এরই মধ্যে ডেঙ্গু সংক্রমণ ও এতে মৃত্যুর হার বাড়তে থাকায় দেশের জনস্বাস্থ্য সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গুর বাড়তি চাপ মোকাবেলায় জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসা সেবা শক্তিশালী করার পাশাপাশি হামের টিকার আওতা বাড়ানো এবং এভিডেন্স বেসড মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 30 জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন 18 জন। এর মধ্যে শুধু জুন মাসেই মারা গেছেন 13 জন। মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 6004 জন। এর মধ্যে শুধু জুন মাসেই শনাক্ত হয়েছে 2907 জন। ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগে, সেখানে আক্রান্তের সংখ্যা 1629 জন। এরপর চট্টগ্রাম বিভাগে 1140 জন এবং খুলনা বিভাগে 701 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রকোপ বেশি, সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন 871 জন আর উত্তর সিটি কর্পোরেশনে ভর্তি হয়েছেন 532 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রায় 1,13,000 শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছে 718 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত টিকাদান কভারেজের অভাবেই হামের প্রাদুর্ভাব দীর্ঘায়িত হওয়ার প্রধান কারণ। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের শেষ 32 দলের রাউন্ডে নরওয়ে, মেক্সিকো ও ফ্রান্স নিজ নিজ ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে শেষ 16 নিশ্চিত করেছে। ঘরের মাঠে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপের নকআউট ম্যাচ জেতার অভিশাপ কাটালো মেক্সিকো। দলের পক্ষে কিনিওনেস ও হিমিনেজ গোল করেন। এই ম্যাচে 1958 সালে পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নকআউটে শুরুর একাদশে খেলে ইতিহাস গড়েন 17 বছর বয়সী গিলবার্তো মোরা। অন্য ম্যাচে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। জোড়া গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ 10 গোলের একক রেকর্ড করলেন কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি করেন বারকোলা। জোড়া অ্যাসিস্ট করে ইতিহাস গড়েন 24 বছর বয়সী মাইকেল ওলিসে। মায়ের মৃত্যুর পর ডাগ আউটে ফেরা কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে গোল উদযাপন করেন এমবাপ্পেরা। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচ শেষে নিশ্চিত হলো শেষ 16 ব্রাজিলের প্রতিপক্ষ। আগামী 5 জুলাই রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচে 39 মিনিটে অ্যান্তোনিও নুসার দারুণ এক গোলে প্রথম লিড নেয় নরওয়ে। দ্বিতীয়ার্ধের 74 মিনিটে আরেকটি অসাধারণ গোলে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দেশটি। পরে ম্যাচের 86 মিনিটে নরওয়ের হয়ে জয়সূচক গোলটি করেন গোল মেশিন হল্যান্ড। শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল সম্পদ।
ট্রাম্পের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের এক পর্যালোচনা থেকে দেখা গেছে গত এক বছরে তার পারিবারিক ক্রিপ্টো উদ্যোগগুলো থেকে $1.4 বিলিয়ন বেশি আয় হয়েছে। মূলত নিজের সরকারের গৃহীত ক্রিপ্টো বান্ধব নীতি থেকে ট্রাম্প এই বিপুল অর্থ আয় করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি নীতি বিষয়ক দপ্তরের কাছে জমা দেওয়া 2025 সালের বার্ষিক প্রতিবেদনে ট্রাম্প তার আয়ের বিস্তারিত তুলে ধরেন। এতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ও তার ছেলেরা মিলে গড়ে তোলা ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল থেকে তার কোম্পানিগুলো প্রায় $800 মিলিয়ন আয় করেছে। এই আয়ের মধ্যে $520 মিলিয়ন বেশি এসেছে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে এবং $250 মিলিয়ন বেশি এসেছে ওই ব্যবসার অংশীদারি বিক্রির মাধ্যমে। এই অর্থ ট্রাম্প তার পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এছাড়া ট্রাম্প মিম কয়েন বিক্রি করে মার্কিন প্রেসিডেন্ট আরও $635 মিলিয়ন আয় করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বর্তমানে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি 2022 কাতার বিশ্বকাপে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা। এমবাপ্পের বাবা জানিয়েছিলেন, ফ্রান্স নয় বরং সবকিছু ঠিকঠাক থাকলে ক্যামেরুন জাতীয় দলের হয়েই খেলতেন রিয়াল মাদ্রিদ তারকা, কিন্তু ঘুষ দাবি করায় ছেলেকে ক্যামেরুন জাতীয় দলে খেলাতে পারেনি অর্থাভাবে থাকা এমবাপ্পের বাবা উইলফ্রেড। এমবাপ্পের জন্ম ফ্রান্সের প্যারিসে 1998 সালে। তার বাবার জন্মভূমি ক্যামেরুন ও মায়ের জন্মভূমি আলজেরিয়া। ভাগ্য বদলের আশায় এমবাপ্পের বাবা মা নিজেদের জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপে। আর তাই নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকেই 2018 সালে ক্যারিয়ারের শুরুর দিকে এমবাপ্পের বাবা উইলফ্রেড ছেলেকে ক্যামেরুন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাতে চেয়েছিলেন। ক্যামেরুনের কনকর্ড নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছিলেন তিনি। আলফ্রেড বলেন, প্রথম দিকে আমি চেয়েছিলাম আমার ছেলে ক্যামেরুনের হয়ে খেলুক, কিন্তু ক্যামেরুন ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা আমার কাছে এমবাপ্পেকে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করার বিনিময়ে ঘুষ চেয়েছিল, যা পরিশোধের সামর্থ্য আমার ছিল না। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।